আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বরাবর মতো তোফায়েল আজম শাওন আছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে আছে আমাদের লিখন ভাই। তো লিখন ভাই সম্পর্কে আমি খুব বেশি ইন্ট্রো আপনাদেরকে দিব না। তো উনি যেহেতু আমাদের গেস্ট, উনি আজকে আমাদেরকে ওনার গল্প বলবেন, ওনার জার্নিটা বলবেন। শুধু শর্টে এটাই বলে দিতে চাই, উনি গ্যাজেট ভাইকিংস বিডির ওনার। উনি অনলাইন অফলাইন ব্যবসা করছেন গত ৩-৪ বছর ধরে। তো ওনার এক্সপিরিয়েন্স, ওনার ব্যবসা করতে গিয়ে যা যা শিখেছেন উনি, ওনার ভুল ত্রুটি বা নতুনদের জন্য কি মেসেজ দিবেন সেটা নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব। এটা একটা ফর্মাল ওয়েতে হবে না, উনি আমার ভার্সিটির বড় ভাই। তো আমরা ইনফর্মাল ওয়েতেই কথাবার্তা বলবো। তো সবাই আমাদের সাথেই থাকবেন। ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, আমি তো ভালোই আছি। তুমি ভালো আছো? জি ভাইয়া, আসসালাম, মানে আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমাদের হচ্ছে যে জানি না, তোমার ইনফরমেশন ঠিক আছে। 3-4 বছর, মানে আগামী মাসে 4 বছর হবে। সো একদম জি। অ্যাবসলিউটলি পারফেক্ট। এন্ড দেখতে দেখতে আসলে 4 বছর হয়ে গেল। বাট ব্যবসাটা যখন প্রথম শুরু করেছিলাম তখন আসলে মানে 1 বছর টিকতে পারবো কিনা সেটারও কনফিডেন্স পাই নাই। মানে জিনিসটা এরকম ছিল যে দেখি কি হয়, না হলে আবার চাকরি বাকরিতে ব্যাক করবো, এরকম একটা চিন্তা ছিল আমার আর কি প্রথমে। আচ্ছা আচ্ছা। তো তারপর এখন তো দেখতে দেখতে 4 বছর হয়ে গেল। সো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো শুরুর দিকের, মানে শুরুটা একেবারে যে কিক অফ, যে স্টার্টটা আমরা বলতে পারি আর কি, সেটা কিভাবে শুরু করলেন, যে ডিসিশনটা নেওয়া যে জব না বিজনেস, মানে একটা তো কনফিউশন আচ্ছা, থাকেই আর কি। সো মানে আমার আসলে জীবনে কোনোদিন প্ল্যানই ছিল না আমি বিজনেস করব। হ্যাঁ, আচ্ছা ব্যাপারটা আচ্ছা। এমন, এমন কোনোদিন প্ল্যানও ছিল না, কোনোদিন ড্রিমও ছিল না, কিছুই ছিল না। সো আমি ভার্সিটি থেকে বের হওয়ার পরে নর্মালি সবাই যেটা করে যে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেয়। তো আমার লাকিলি জীবনের প্রথম ইন্টারভিউতেই চাকরি হয়ে যায়। সেটা হচ্ছে যাক যে মানে মাশাআল্লাহ। কোম্পানির নাম কি বলা যাবে নাকি কোনো প্রবলেম আছে? না না, আপনি বলতে পারেন, মানে আপনার আচ্ছা পার্সোনালি আচ্ছা, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি না, অবশ্যই আমারও বলতে কোনো পারেন। সমস্যা নেই। So, আমার একদম জীবনের প্রথম ইন্টারভিউ দেই এশিয়া টেক এমএনসি, যেটা আচ্ছা আচ্ছা। সরি, এশিয়া টেক ডিজিটাল, তাদের একটা ডিজিটাল উইং আছে। সো ওই ওটা হচ্ছে একটা অ্যাড এজেন্সি, বাট এটা ডিজিটাল মার্কেটিং নিয়ে। সো আমি প্রথম ওইটাতে ইন্টারভিউ দেই, ইন্টারভিউ কল পাই আসলে। কারণ এক বাংলাদেশে একটা ফ্রেশার কি, মানে কি কি জিনিসের মধ্যে দিয়ে যেতে হয় এটা সবাই জানে। সো ইচ্ছা মতো সব জায়গায় অ্যাপ্লাই ট্যাপ্লাই করি। তো ফেসবুকে একটা গ্রুপে দেখি, ওখান থেকে অ্যাপ্লাই করি। তো ওখানে হয়ে যায়, হওয়ার পরে তারপর ওখানে চাকরি করি কিছুদিন। তারপর মানে ব্লু ফক্স নামে একটা অ্যাড এজেন্সি আছে। মানে আমি একটু যেহেতু মিউজিকের সাথে জড়িত ছিলাম প্রথম থেকে, তো ওই মিডিয়া অ্যাড এজেন্সি এগুলোতেই 1.5 বছর চাকরি করি। তো করার পরে দেখা যায় যে হঠাৎ করে করোনা আসার পরে, আমি তখন চাকরি করতাম ব্লু ফক্সে, এবং আচ্ছা ওনাদের আরেকটা প্রজেক্ট ছিল ওই, মানে টোটাল মেইন কথা হচ্ছে যে ইভেন্ট ভিত্তিক। তো করোনা আসার পরে ওনাদের হচ্ছে যে সব রকম ইভেন্ট বন্ধ হয়ে যায়। বন্ধ তাদেরও হয়ে যায়। একটা ভুল ছিল যে তারা আউটডোর ইভেন্টে খুব বেশি, মানে এত মজা পেয়ে গেছিল যে ওনারা অল্টারনেটিভ অপশন ভাবেও নাই। তো করোনা আসার পরে হঠাৎ করে দেখা যায় যে তাদের সব আউটডোর ইভেন্ট ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, এটা স্বাভাবিক। তো আমাদেরও চাকরি কাইন্ড অফ এরকম যে আমাদের, মানে আমরা যারা নতুন ঢুকছি তাদের বাইরেও করে দিতে পারে না, আবার রাখতেও পারে না। রাখতেও মানে পারে না। অফিস থেকে ক্লিয়ারলি কোনো কথা বলতেছে না। তো এর মধ্যে এখন স্যালারি পাই না, এখন অফিসে যাওয়া আসারও খরচ নাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এর মধ্যে হঠাৎ করে আমি চাকরিটা বাদ দিয়ে দিলাম আর কি। ফোন করে বললাম যে ভাই এভাবে তো চলতে পারে না। তো এই আর কি। তো বাদ দিয়ে দেওয়ার পরে তখন আবার একটু মানে মনে আছে কিনা, ওই টেক্সটাইল ফ্যাক্টরি আর শপিং মল গুলো খুলে দিছিল আর কি, হ্যাঁ হ্যাঁ করোনার হ্যাঁ। প্রথম লকডাউনের প্রথম। সময়। হ্যাঁ, তো তখন হচ্ছে আম, তখন আমি হচ্ছে যে হাত খরচ চালানোর জন্য, মানে একটা শপ আছে, এখনো আছে, মানে গ্যাজেটের, এক্সট্রিম গ্যাজেট নাম। তো ওনাদের সাথে আমি প্রথমে কাস্টমার ছিলাম। তো কাস্টমার থাকা অবস্থায় হচ্ছে যে ওনাদের সাথে পরিচয় হয়, এবং ওখানে আমার আরেক বন্ধু চাকরি করতো। তো ও হচ্ছে ওখানে ঢুকাইলো আমারে, মানে অ্যাটলিস্ট হাত খরচ চালানোর জন্য ওখানে জয়েন করছিলাম। সো ওখানে জয়েন করার পরে আহ, মানে পুরো বিজনেসটা বসুন্ধরা, মানে বসুন্ধরা শপিং মলে যে অ্যাকচুয়ালি জব করবে সে টোটাল এই এই বিজনেসের মানে সবকিছুই জানতে পারবে। আসলে এটা কিন্তু আচ্ছা আচ্ছা নতুনদের আচ্ছা। জন্য ভালো। তো ব্যবসায় নামার আগে আমি যেটা বলতে চাই যে
ওই বিজনেসের ট্র্যাকে জব করা উচিত, এটা কিন্তু একটা মানে লেসন হইতে পারে, ওই বিজনেসের ট্র্যাকে অবশ্যই জব করা উচিত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তো যেটা হচ্ছে যে ওখানে ঢুকার পরে তারপরে দেখলাম যে প্রথমে ভাবতাম যে মানে অনেক কঠিন, তারপর ওইখানে চাকরি করার পরে আস্তে আস্তে বুঝলাম যে আহ, জিনিসটা তো ইজি। তো হঠাৎ করে একদিন আমার বড় ভাই একটা মোবাইল কিনতে গেছিল ওখানে, আইফোন। তো আমার বড় ভাই হঠাৎ করে বুদ্ধি দিল যে, আমার তখন পর্যন্ত বিজনেসে কোনো প্ল্যান নাই, আচ্ছা আমার আচ্ছা প্ল্যান আচ্ছা। ছিল যে করোনার পরে সিচুয়েশন ভালো হইলে আবার আরেক জায়গায় চলে যাবো, মানে চাকরি করতে করতে আমি একটা কমফোর্ট জোনে চলে গেছিলাম। হ্যাঁ, দেখতে দেখতে মাস চলে যায়। যেমন এই যে আজকে নভেম্বর মাস শুরু হয়েছে এই কিছুদিন আগে, আজকে হচ্ছে মানে বলতে গেলে অর্ধেক মাস শেষ। অর্ধেক মাস শেষ। হ্যাঁ, এটা কিন্তু দেখতে দেখতে চলে যায়, তারপরে মাস চলে গেলে হঠাৎ করে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড। ক্রেডিটেড। এটা ভালোই একটা মজা। সো আমি জবের মধ্যে খুব কমফোর্ট জোনে চলে গেছিলাম। আমার যে অ্যাড এজেন্সিতে জব করতাম ওইটার পরিবেশ, ওয়ার্ক কালচার খুবই ভালো। ব্লু ফক্স, আপনারা যারা চাকরি করতে চান তারা জয়েন করতে পারেন, খুবই ভালো, মানে যারা শুনছেন। সো প্রত্যেক বৃহস্পতিবার পার্টি, কেএফসি থেকে চিকেন টিকেন এনে, মানে প্রত্যেক বৃহস্পতিবার পার্টি, শুক্র শনি বন্ধ, এরকম খুব মজা ছিল। প্লাস মানে লট অফ ইয়ং পিপল ওয়ার দেয়ার, আমাদের একই বয়সের অনেক, মানে ওখানে ইয়াং পিপলই বেশি। সো এগুলা মিলে, সব মিলে মানে অফিসের মধ্যে একটা ইউনিভার্সিটির অফিসের ফ্লেভার পেয়ে কালচারটা গেছি। এনভায়রনমেন্টটা অনেক সুন্দর আর কি। অফিসের ভিতর আমরা মানে প্লাস্টিকের ব্যাট বল দিয়ে ক্রিকেটও খেলতাম, এরকম অবস্থা। হ্যাঁ, তো এগুলা বিজনেসে নামার পর বুঝছি এগুলা সবই আসলে মূলা, হ্যাঁ, কর্মচারী ধরে রাখার সিস্টেম অ্যাকচুয়ালি, আর কিচ্ছু না। যখন আমি মানে মুদ্রার এই পাশে আসলাম, সব মূলা, তোমার কোম্পানি, পরিবার, হ্যান ত্যান, এগুলা ভাই ভোগাস সব, সত্যি কথা যেটা। সো যাই হোক, এখন কয়েকদিন পরে আমারও যদি লোক রাখা লাগে আমার এগুলা বলতে হবে। বাট এগুলো আসলে খুব মানে যেভাবে বলে এইভাবে না, কারণ আপনি আউটপুট না দিতে পারলে এখন কয়েকদিন পরেই রাখবে না, এটা স্বাভাবিক। সো যাই হোক, আরেক টপিকে চলে যাচ্ছি। তো মেন ব্যাপারটা হচ্ছে যে ওখান থেকে বসুন্ধরায় ঢোকার পর আমার ভাই বললো যে ব্যবসা বাণিজ্য ইয়া দেখতে পারো নাকি, ইত্যাদি ইত্যাদি। আমার বড় ভাই একটা আইডিয়া দিল। তো ওখান থেকে আসলে প্রোডাক্ট কিভাবে সোর্স হয়, ইম্পোর্টার কারা, তারপরে কিভাবে মার্কেটিং করে সেল করে, ইত্যাদি ইত্যাদি সব মিলে একটা প্ল্যান ট্যান সাজায় 2020 সালের ডিসেম্বরের 1 তারিখে আমি এই উত্তরের এই দোকানটা নিলাম, এবং ফেসবুক পেজ এভরিথিং আস্তে আস্তে ক্রিয়েট করলাম আর কি। ওখান থেকে শুরু, এলো শুরু আর কি। যাক, তো সেই শুরুর জার্নি থেকে এখন পর্যন্ত যে রাস্তা আপনার, সেটা কেমন ছিল হ্যাঁ, আসলে? রাস্তা রাস্তার ব্যাপারটা হচ্ছে যে বর্তমানে ফেসবুকে বা ইউটিউবে অনেকে বলে যে আমি বিজনেস শুরু করে একদম মানে 6 মাসে এই করে ফেলেছি সেই করে ফেলেছি। অ্যাকচুয়ালি রিয়েলিটি ইজ টোটালি ডিফারেন্ট। শুধু আমি না, মানে আরো 8-10 জন যারা কন্টিনিউয়াসলি বিজনেস করছেন তারা এই কথাই বলবেন। সো রাস্তাটা হচ্ছে অনেকটা মানে পাহাড়ে ওঠার মতো আর কি। পাহাড়ে হিল ট্রেকিং টাইপ ব্যাপার স্যাপার। হ্যাঁ, প্রথমে একরকম ফিল, আরেকটু যাওয়ার পরে আরেক রকম। হ্যাঁ হ্যাঁ। যেমন যেহেতু মানে স্ট্রাগলের কথা বলতে বলতেছে, এখনো মোটামুটি স্ট্রাগলের মধ্যেই আছি, যদিও 4 বছর, বাট এখন একটু ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাগল, এগুলা চলতেই থাকবে। And প্রথমে যেটা ছিল, প্রথমে টিকে থাকতে পারবো নাকি এটা একটা ভয় ছিল, কারণ আমার ফ্যামিলিতে কেউ বিজনেস করে নাই। আই এম দ্য অনলি গাই এখন পর্যন্ত। আচ্ছা আমার আচ্ছা। ফ্যামিলি সবাই হচ্ছে যে বেসরকারি চাকরিজীবী, আর নইলে মানে গ্রামে কৃষি কাজ করে এই। আর এছাড়া আর কেউ বিজনেসের কেউ নাই। তো এইটা হচ্ছে যে বিজনেস আমি যে শুরু করলাম, প্রথম 6 মাস তো আমার আত্মীয় স্বজন, ফ্যামিলি, এগুলা ট্যাকেল দিতে আমার মানে মেন্টাল স্ট্রাগল করতেই গেছে প্রথম 6 মাস। তারপর হচ্ছে যে প্রথম 1 বছর আমি আসলে একদম 1 বছর বলতে গেলে এটা বিজনেস বলাও চলে না। প্রথম 1 বছর শুধু টিকে থাকার চেষ্টা করছি, এবং করতে করতে এক সময় মনে হয়েছিল, এর মধ্যে আবার বিভিন্ন চাকরির অফার আসতেছিল। হ্যাঁ, ড্যাফোডিল থেকে আমাকে, আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের মানে ওনার নাম আমি বলবো না, একজন অফার করেছিলেন সরাসরি, মানে কোনো ইন্টারভিউ নাই, ডাইরেক্ট। কারণ অ্যাকচুয়ালি আমার ভার্সিটিতে রেপুটেশন মোটামুটি ভালো ছিল, এটা হ্যাঁ, আমরা তোমরা তো জানো, একটু দেখেছি। পরিচিত। আরো একটা বিষয় অ্যাড করে দিতে চাই। ভাইয়া কিন্তু মানে গান করেন, তো কালচারাল ক্লাবে আমরা ড্যাফোডিলের বিভিন্ন প্রোগ্রামে ভাইয়াকে দেখেছি। ভাইয়া গান করেন, এটা নিয়ে আমরা পরে আসবো। তো হ্যাঁ,
তো হচ্ছে যে স্ট্রাগল প্রথম 1 বছর ছিল মানসিক স্ট্রাগল। হ্যাঁ, এদিকে সেল টেল হচ্ছে, ইম্পোর্টাররাও সাপোর্ট দিচ্ছে, প্রোডাক্ট আমি বাকিতে এনে সেল করে টাকা দিচ্ছি, এরকম সুবিধাও পাচ্ছি। শুধুমাত্র মানে আমি একটু মিশুক টাইপ মানুষের সাথে, তো মানুষের সাথে মিশতে যে সম্পর্ক ভালো হয়েছে। বিজনেসে কিন্তু মানে নাম্বার ওয়ান ব্যাপার হচ্ছে সম্পর্ক। সম্পর্ক ভালো থাকলে হ্যাঁ হ্যাঁ ক্যাপিটালও লাগে না। আমাদের দেশে একটা বাজে একটা ইয়ে আছে যে এত লাখ হ্যাঁ টাকা হ্যাঁ লাগবে। এ, সম্পর্ক থাকলে ক্যাপিটালও লাগে না। ওই দিন ওই যে সবুর খান স্যারের একটা ভিডিও দেখলাম, উনার মানে 20 লাখ টাকা নাকি হারায় গেছিল, তারপর হ্যাঁ, ওই যে উনি। সোহাগ সোহাগ ভাইয়ের সাথে যে পডকাস্টটা আমি পুরোটা দেখেছি। হ্যাঁ আমি পুরোটা হ্যাঁ দেখলাম ওখানে যে মানে আমি এত কিছু জানতাম না সবুর খান স্যারের ব্যাপারে, ওই পডকাস্টটা শোনার পরে আসলে অনেক কিছু ক্লিয়ার হয়েছে আমার জন্যও পার্সোনালি। হ্যাঁ, আমরা তো ভাবতাম যে মানে সরাসরি উনি ইউনিভার্সিটি দিয়ে দিয়েছেন, ব্যাকগ্রাউন্ডে যে কি স্ট্রাগলটা কষ্ট ছিল হ্যাঁ ওগুলা সবকিছু দেখতে পেলাম। তো ওইখানে কিন্তু ওই স্যারও কিন্তু মানে ওনার সম্পর্কের জোরেই কিন্তু সাপোর্টটা পেয়েছিলেন ইম্পোর্টারদের কাছ থেকে প্রথমে। তো আমি বসুন্ধরাতে যখন চাকরি করছি, আমি দেখা যেত যে অন্য মানুষেরা যেটা করতো যে বিভিন্ন দোকানদার বা ইম্পোর্টার যারা আছে তাদের সাথে হাসি মুখে কথা বলতো না। আমি আবার যেটা করতাম, তুমি তো ভালো করে জানো যে আমি একটু আড্ডাবাজ টাইপ পাবলিক। দেখা যেত যে মার্কেট 8টা বাজে শেষ, আমি দেখা যেত 9টা, সাড়ে 9টা, 10টা পর্যন্ত সবার সাথে আড্ডা দিতাম ওই বসুন্ধরার মার্কেটের এই পাশে। চায়ের দোকান আছে কিছু, ঠিক আছে। হ্যাঁ 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 সো এইগুলাতে দেখা গেছে যে মানুষের সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে, এবং প্রথম দিকে এই সাপোর্ট গুলা পাইছি, অনেক ভালো ভালো সাপোর্ট পাইছি। বাট এগুলা কিন্তু বিজনেস করার কোনো উদ্দেশ্যই ছিল না। মানে আমি মানুষটা এরকম, হ্যাঁ। এখন ওই ড্যাফোডিলে গেলে আমি চিনি না কই থেকে মানুষজন এসে ভাই ভাই ইয়ে করে, পরে বলে যে অমুক দিন নাকি তমুক দিন আমি আড্ডা দিছিলাম তার সাথে। আচ্ছা তো আচ্ছা আচ্ছা জীবনে মানে মিশুক হইলে অনেক নেটওয়ার্ক বৃদ্ধি পায়, নেটওয়ার্ক থেকেই আস্তে আস্তে হচ্ছে যে ব্যবসা করতে গেলে নেটওয়ার্ক লাগে, চাকরি করতে গেলেও নেটওয়ার্ক নেটওয়ার্ক লাগে, ঠিক লাগে। আছে। তো এরকম করে প্রথম আমি যেটা হচ্ছে প্রথম 1 বছর ভাই আমি পুরো মানসিক যন্ত্রণায় বিজনেস কাটাইছি। কারণ সেল টুকটাক হয়, প্রথম দিকে তো আহামরি সেলও আসে না। প্রথম দিকে দেখা যেত খরচ উঠতেছে। আমার প্রথম মাসে যেটা হয়েছে যে খরচ উঠে মাত্র সারা মাস কাজ করার পরে 3,000 টাকা আছে আমার পকেটে। হ্যাঁ, হাত খরচও নাই। হ্যাঁ, তো এর মধ্যে হচ্ছে উম, সবাই বলতেছে, হ্যাঁ, বাসা থেকে কেমন কথা শুনছি যে ইংলিশে অনার্স মাস্টার্স করছো, তুমি দোকানদারি শুরু করছো। মানে আমার আপন খালা আমার আম্মুরে ফোন করে বলছে যে তুমি ওই যে দোকান টোকান। মাঝখান দিয়ে আবার কয়েকটা জবের অফার এসেছে বলছিলেন যে ওই যে প্রথম হ্যাঁ এক হ্যাঁ হ্যাঁ বছরের মধ্যে জবের অফার গুলো আসছে, এই মোমেন্টেই তো জবের অফার গুলো আসছে যখন এই যে 3-4 হাজার টাকা আছে, হাত খরচ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে একদিকে আমার কোনো লাভ হইতেছে না, বাসায় মানে ঘুমাইতেও পারতাছি না সারাদিন, মানে গালিগালাজ, হ্যাঁ, এরকম। আবার এর মধ্যে যখন আমি হতাশ হয়ে দোকানে ধরো যে একটু ফোকাস করার চেষ্টা করতেছি অনলাইনে সেল টেল নিয়ে, এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে ইন্টারভিউ কল, ড্যাফোডিল থেকে ডাইরেক্ট এন্ট্রি, তারপরে ওই যে আরো কয়েক জায়গা থেকে ইন্টারভিউ কল দিছে। তো ওই যে কোড আমলে সিভি দিয়ে রাখছিলাম, ওগুলা কল টল আসতেছিল আর কি। তো এই জায়গাটা খুবই মানসিক একটা ইয়ার মধ্যে, মানে এই যে MS ধোনি সিনেমার মতো অবস্থা হয়ে গেছে, রেল লাইনের ওখানে বসে থাকে না যে কি করবো, এদিক যাবো না ওইদিক ওদিক যাবো। যাব, হ্যাঁ তো এরকম একটা অবস্থা, তখন মনে হলো যে ভাই লাইগা থাকি, কি অবস্থা দেখি। তো বিজনেস তো এইভাবে চলতেছিল, চলতে চলতে মানে 2021 সালের ডিসেম্বরে মনে হলো আসলে আমি বাদ দেই। মানে পুরো 1 বছর আমার আসলে লস, এগুলো কিন্তু কেউ জানে না। হ্যাঁ, অনলাইনে সবাই জানে যে প্রচুর সেল হচ্ছে, অনলাইনে অর্ডার করতে মেসেজ করুন, অমুক কিনে ফেললো তমুক কিনে ফেললো, এগুলো প্রমোট করতেছি। কিন্তু প্রথম 21 সাল আমি পুরো লসে কাটাইছি, সত্যি কথা যেটা। শুধু দোকানের ভাড়া তুলছি, কোনো মাসে ভাড়াও দিতে পারি নাই, মার্কেট থেকে সাপোর্ট পাইছি। মানে এই যে মিশুক হওয়ার কারণে মার্কেটের ম্যানেজার আমার সাপোর্ট দিচ্ছে, আচ্ছা ভাই আপনি পরে দিয়ে। সো এরকম এরকম করতে করতে আমি ডিসেম্বর মাসে আসলে ব্যবসায় বন্ধ করে দিছিলাম। এটা কিন্তু আচ্ছা। জানে না অনেকে, জানে না, কারণ এই ব্যাপারটা আমি ফেসবুকে পোস্ট টোস্ট করি নাই। ডিসেম্বরে 5-6 দিন বিজনেস বন্ধ কইরা আমি আমার মানে এক্স অফিসের এক মানে সিনিয়র কলিগ, উনি আরেকটা অ্যাড এজেন্সিতে, ভালো একটা অ্যাড এজেন্সি, ওটা একটু নামটা বলা যাবে না, বাট ওনাদের সাথে একটু সম্পর্ক খারাপ হয়ে গেছে। আচ্ছা কেন আচ্ছা খারাপ আচ্ছা হয়েছে আচ্ছা। ওটা আমি বলতেছি। ওকে। সো তো পরে যেটা হচ্ছে যে নাম বললে সবাই চিনে ফেলবে, খুবই মানে মানে হিট, যাই হোক। সো ওখানে আমি একদম ব্যাপারটা হচ্ছে যে 2021 সালের নভেম্বরের 3 তারিখ, এটা আমার সারা জীবন মনে থাকবে। কারণ
ওই টাইমে একটু মানে আমি ঘুরে দাঁড়ানোর ঘুরে দাঁড়ানোটা শুরু হয়েছে এখান থেকে। প্রথম 1 বছর আমি বিজনেস কিচ্ছু বুঝি না, হিসাবে ঠিক নাই। হ্যাঁ, আহ, কারণ কি আমাদের তো ব্যাকগ্রাউন্ড বিজনেস ছিল না, প্লাস রিয়েল বিজনেসের যে এডুকেশনটা সেটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রোভাইড করে না, সত্যি প্রোভাইড কথা করে যেটা। না এটা আসলে। কেউ খারাপ ভাবলে কিছু করার নাই, এগুলো জীবন না, থেকে এটা দেওয়া। এটা এটা তো বাস্তবতা। এখন আমি আমি এজ এ আমি আমিও ড্যাফোডিল থেকে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড হুম। ইঞ্জিনিয়ারিং। তো আমি জানি আমাকে কি পড়িয়েছে। তো আর বিজনেসে কি করায় আমি জানি না, তবে আমারটা আমি বলতে পারি আর কি। আমার আমার যেটা মানে সো অ্যাকচুয়াল এইটা ফিল্ডে কিন্তু কি মানে হ্যাঁ এটা কিন্তু ড্যাফোডিল কিন্তু ট্রাই করে, মানে হ্যাঁ উদ্যোক্তা এন্টারপ্রেনারশিপ এই ব্যাপার স্যাপার অনেক চেষ্টা করে, বাট ওভারঅল মানে ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত সিস্টেমটাই খারাপ, সত্যি কথা হ্যাঁ যেটা। হ্যাঁ হ্যাঁ তো ড্যাফোডিল তো এটা তো একদম আমি আমি তো অন্য কোনো বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিকে এভাবে মানে বিজনেস করো বিজনেস করো এটাকে প্রমোট করা বাংলাদেশে আমার মনে হয় তো ড্যাফোডিল এক নম্বরেই আছে, মানে সব সময় চার স্টুডেন্টদেরকে সাপোর্ট বছর করা। মানে 4 বছর কানের কাছে বিজনেস বিজনেস যদি শব্দ না করতো তাহলে হয়তো বিজনেসে নামাই হইতো না। এই ব্রেনের ভিতরে ঢুকাইছে এই ড্যাফোডিল, সত্যি কথা যেটা, সাবকনসিয়াস মাইন্ডে। সো পরে যেটা হইলো, ওই উনাদের অফিসে গেলাম, ওই ভাই বললো আচ্ছা ঠিক আছে আমাদের টিমে তো একটা লোক নিবে, তোর মনে কর চাকরি মোটামুটি ডান। কারণ হচ্ছে আমি উনার টিমে আগের অফিসে 1 বছর চাকরি করছি, তো ওই জায়গায় প্রচুর পরিশ্রম করছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ইভেন্টের জন্য চক বাজারে ওই যে ইসলামপুর কাপড় আনতে যাইতাম, অফিসের কস্ট বাঁচানোর জন্য সিএনজি মানে অনেক কষ্ট করে অফিসের কষ্ট বাঁচায় মালামাল পারচেস টারচেস করতাম, সঠিক হিসাব দিতাম। এগুলা ভাই মানে খুব লাইক করতো আর কি আমাকে। তো এগুলা পরে হচ্ছে যে উনি আমারে বললো যে তোর চাকরি ডাইরেক্টই হবে, কোনো ঝামেলা নাই, কালকে থেকে ইয়ে, কিন্তু একটু একটা ফর্মাল ইন্টারভিউ। আচ্ছা ইন্টারভিউ ঠিক আছে। তো ইন্টারভিউ দিলাম, সবই ওকে ডান। পরের দিন অফিসে জয়েন করতে যাব। হ্যাঁ, তো পরের দিন একদিন চাকরি করছি, 4 নভেম্বর, ঠিক আছে, 2021। এদিকে আমার মার্কেটের দোকান টোকান 1 সপ্তাহ ধরে বন্ধ। এদিকে আমার বড় ভাই বললো যে তুমি আগে দেখো, আগে এই দোকান ছাড়ার আলাপ কারোর সাথে করার দরকার নাই, তুমি আগে দেখো কি করা যায়। তো আমার ভাই হয়তো বা বুঝতে পারছিল ব্যাপারটা, আমার বড় ভাই। তো যেটা হচ্ছে যে আহ, ওই দিন সারাদিন অফিস যে করলাম, হ্যাঁ, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। প্রথম দিন মানে আমি 7টা, 4 তারিখে প্রথম দিন এটা হচ্ছে ওই অফিসের প্রথম দিন। হ্যাঁ ওই হচ্ছে প্রথম দিন এবং আচ্ছা লাস্ট আচ্ছা দিন, এই ঘটনা আছে এখন। হ্যাঁ, তো পরে আমি এটা হচ্ছে যে ব্যবসা ব্যবসা একদম হতাশ হয়ে, আমি 1 বছর ব্যবসা টেনে আমি হতাশ হয়ে এখানে গেছি। তো যাওয়ার পরে হচ্ছে যে কেন হতাশ হয়েছি, হিসাব টিসাব করে দেখি টাকাও নাই, আমার প্রোডাক্টও নাই, মানে সব মিলে টালগোল পাকানো অবস্থা। আর 1 বছর কি করলাম এটাও আমি জানি না। মানুষ আমার কাছ থেকে টাকা পায় কিন্তু আমার কাছে প্রোডাক্ট নাই, এরকমও ব্যাপার স্যাপার আছে। তো টাকার হিসাবও নাই, টাকা কই গেছে। তো সব মিলে ফার্স্ট্রেটেড হয়ে আমি ওই অফিসে ঢুকলাম। তো সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করলাম, মানে ইভেন্ট প্ল্যানিং ট্যানিং ওখানে বলেই ফেলি শিরোনাম 25 ইয়ার নিয়ে প্ল্যানিং হচ্ছিল আর কি। আচ্ছা ওই যে আচ্ছা 25 ইয়ারের যে কনসেপ্টটা, তো ওগুলা তো আমরা তো এইসব ব্যাকগ্রাউন্ডের আগে কাজ করছি, তো ওইগুলা নিয়ে নানান প্ল্যান। একদিনে মানে সময় নাই, এই করতে হবে সেই করতে হবে। তো ওই দিন সারাদিন প্রেশার নেওয়ার পরে আমি অফিস থেকে বের হইলাম। বের হওয়ার পরে বাসে উঠছি, বাসে উঠার পরে মনে হইতেছে যে এই প্রেশার যদি আমি আমার বিজনেসে নেই তাহলে তো আমি লস খাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা কি পয়েন্টটা আসলে এখানে তাহলে? হ্যাঁ, আমি হচ্ছে ব্যবসায় আসার পরও যখন হচ্ছে মানে ব্যবসাটাকে একটা জবের মতন করে দেখি নাই, নিজের ব্যবসা, একটু আরাম করি, একটু অফিসে একটু দোকান লেট করে খুলি, একটু মানে বেশি স্বাধীনতা পাওয়ার পরে যেটা হয় যে যেটা 1.5 বছর হয় চাকরি করার পরে বেশি স্বাধীনতা পাওয়ার পরে আমি এইখানেও কমফোর্ট জোনে চলে গেছিলাম আর কি, এমন একটা অবস্থা। শুরুতেই আসলে কমফোর্ট জোনে যাওয়া যাবে না, এটা তাহলে আমরা এখান থেকে একটা টেক নিতে পারি আসলে। প্রত্যেক কমফোর্ট জোনে যাওয়া যাবে না। কেন কমফোর্ট জোনে গেছি? কারণ প্রথম দিকে আমারই স্ট্রাগল ছাড়া সেল আসতেছিল। কেমনে আহ, সেল আসতেছিল? ফেসবুকে যখন পোস্ট দিছি, ফেসবুক নতুন নতুন পেজকে ফেসবুক কিন্তু রিচ দেয় ভালো, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো আবার ব্যাপারটা হচ্ছে যে ফেসবুক ড্যাফোডিলের ছোট ভাইরা সমানে কিনছে। প্রথম 1 বছর আমার কাস্টমারই ছিল ড্যাফোডিলের জুনিয়ররা, এখনো আছে। বাট এখন প্রথম দিকে মানুষ যে সেলস নিয়ে যে ধাক্কা খায়, আমি এই ধাক্কাই খাই নাই। যেমন আমার দোকানের প্রথম দিকে উদ্বোধনের দিন অনেক ছোট ভাই তুমি অথবা চিনবা, সবাই আসছে, হ্যাঁ, মিষ্টি টিষ্টি খায় উদ্বোধন করছি, তো আমার রেগুলার সেল আসতেছে। এরকম করতে করতে আমি ভাবছি যে বাহ মজাই তো, তো এরকম করে খুব কমফোর্ট জোনে চলে গেছিলাম।
তো কমফোর্ট জোনে যাওয়ার পর বিজনেস নিয়ে যে কোনো স্ট্র্যাটেজি করি নাই, প্ল্যানিং করি নাই। হ্যাঁ, আবার নভেম্বর ডিসেম্বর আমাদের বিজনেসের হচ্ছে মানে খরা টাইম বলা চলে আর কি, বছরের খারাপ সময় নভেম্বর ডিসেম্বর থেকে, এই টাইমে একটু সেল কমে যায়। তো এই নভেম্বর ডিসেম্বর কিভাবে ট্যাকেল দিব, বছর শেষে সাপ্লায়ারদের সাথে কিভাবে ক্লোজিং করব, এগুলা কোনো কিছু আমার প্ল্যান ছিল না। সো সব বিপদ আসলে তখন মাথায় ভাঙ্গা পড়ছে এবং ডিপ্রেসড হয়ে আমি ওই চাকরি করতে গেছি। তো চাকরি করতে যা দেখি যে 17-18 হাজার টাকা বেতনে যে খাটনি, হ্যাঁ, মানে সকাল টু সন্ধ্যা। তারপরে ধরো যে বিজনেস করে করে আরেকটা বদ অভ্যাস হয়েছিল যে কারো কমান্ড আমি নিতেই পারতাম না। তো ওই দিন আমার মনে হয়েছে যে বসরে ধৈরা কত মানে এ, যাই হোক হোয়াট এভার, আর বললাম না, মানে খুব মেজাজ খারাপ হয়ে গেছিল। তো আমি ওই বাসে উঠা ওই অফিসের ওই ভাইরে ফোন দিলাম যে ভাই সরি, একটা কথা বলবো কিন্তু আগেই মাফ করে দিতে হবে, ঠিক আছে? ব্যাপারটা এরকম যে আমি আসলে ব্যবসাতে নামার পরে এখন যে একটা অবস্থা হয়েছে, আমি আসলে আর হয়তো বা চাকরি বাকরি করতে পারবো না কোনো। আপনার কোম্পানি নিয়ে আমার কোনো প্রবলেম নাই, আপনি আমার হেল্প করছেন তাও সমস্যা নাই, কিন্তু আমি আমার মনে হচ্ছে আমি আর চাকরি করতে পারবো না কোনোখানে, মানে আমার মাইন্ডসেটটাই ওরকম বদলা গেছে। তো আচ্ছা আচ্ছা। এগুলা সবকিছু আবার শেয়ার করলাম দোলন ভাইয়ের সাথে। দোলন ভাইরে তো চিনোই, ওই যে উম, আমাদের দর্শকরা যারা চিনেন না, উনি হচ্ছে আমাদের ড্যাফোডিলের আমাদের এক সিনিয়র ভাইয়া। উনি মানে আমাদের কাছে বলা চলে যে আইডল টাইপ। ওনার অনেকগুলা বিজনেস, এবং মানে আপনার ফেসবুকে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলেও পাবেন। হ্যাঁ, তো আমি হচ্ছে যে ওই ভাইয়ারে মেসেজ দিলাম যে ভাই আপনার সাথে আমার দেখা করতেই হবে, আমার আর ভালো লাগতেছে না এসে। ওই অফিস থেকে বাইরে হয়ে ফোন দিলাম। তো ভাই বললো কি কি ঘটনা কি সেই। পরে আচ্ছা ঠিক আছে, তুমি আগে দেখা করো, কিন্তু তুমি আমার সাথে দেখা করতে হইলে তুমি চাকরি বাদ দিয়ে এসে দেখা করো, নইলে তুমি চাকরিতে থাকা অবস্থায় আমি তোমার সাথে দেখা দেখা করতেছি না, করব না। এরকম। আচ্ছা আচ্ছা। তো লাকিলি হচ্ছে যে উনার শ্বশুর বাড়ি হচ্ছে আমার, মানে মামা শ্বশুরের বাসা হচ্ছে আমাদের বাসার দিকে, এয়ারপোর্টে, কাউলা। তো ভাই লাকিলি ওই দিন ওইখানে ছিল। তো আমি ওই দিন অফিস থেকে বাসায় না যায় ডাইরেক্ট ভাইয়ের সাথে দেখা করতে গেছি। আচ্ছা তো আচ্ছা। ভাই এরকম এরকম অবস্থা সবকিছু বললাম। তো ভাই মনে করো 45 মিনিট আমাকে জাস্ট মানে ধুইছে। হ্যাঁ, মানে একদম এক চায়ের দোকানে ঢুকায় একদম ইচ্ছা মতো বকাবকি করছে 45 মিনিট। যে ভাই এরকম কিছু বলি যে আমি হচ্ছে ড্যাফোডিলে মানে হোস্টেলের থেকে ঢাকায় আমার কোনো ব্যাকআপ নাই, তারপর আমি এত কিছু করতে পারছি, তোমাদের এত ব্যাকআপ সুবিধা, এগুলার পরেও তোমরা বিজনেস সিরিয়াসলি নেও না, এই সেই মানে অনেক কিছু বললো। তো আমি আমার ভুলগুলা তখন বুঝতে পারছি। তারপর প্ল্যানিং ট্যানিং সাজাইলাম কি করা যায়, উইকলি প্ল্যানিং, মান্থলি প্ল্যানিং, কাটায় কাটায় হিসাব রাখলাম খাতা কলমে। আমি 1 বছর কোনো হিসাবই রাখি নাই। এগুলা হচ্ছে মানে এগুলা আসলে কেন করছি এটা বুঝলাম না, বাট ব্যাপারটা হচ্ছে যে আমি এখন বুঝতেছি যে এটা হচ্ছে এডুকেশন সিস্টেমের ফল্ট। ঠিক আছে, এটা আমারও ফল্ট না, কারো ফল্ট না, এটা এডুকেশন সিস্টেমের ফল্ট, এই হলো ঘটনা। বুঝছো? বা হয়তো বা কোনো গাইডেন্স পাই নাই ফ্যামিলিতে। আরেকটা কথা, সেটা ইম্পর্টেন্ট, চাকরিজীবী ফ্যামিলির ছেলে পেলেরা ব্যবসা করতে গেলে তাদের মন মাইন্ডসেটটা, তাদের বাবা মার মাইন্ডসেট থেকে শুরু করে সবার মাইন্ডসেট থাকে কি যে বিজনেসের তো লাভ লোকসান আছে, চাকরি করলে তো 30 দিন পরেই টাকা পেতো। টাকা পাবে, লস লস মানে মানে এই লস নাই, সিকিউরিটি। এই সিকিউরিটিটা হচ্ছে মানে সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, যেমন আমার আব্বা একটা অফিসে 26 বছর 27 বছর চাকরি করছে। হঠাৎ করে মালিকের ছেলে এসে বয়স্ক সবাই বাদ দিয়ে দিছে। ঠিক আছে, সো তাহলে এটা কি কোন সিকিউরিটি হলো তাহলে, বুঝো? যাই হোক, সো তাদের ভিতরে আসলে লস লস খাওয়ার যে টেন্ডেন্সিটা, বিজনেসে ঢুকলে একটু লস হইতে পারে, একটু একদিন একটু বেশি লাভ হইতে পারে, আরেকদিন একটু কম লাভ হইতে পারে, এই জিনিসগুলা তাদের মধ্যে নাই। তাদের মানে তারা খুবই ভীতু, কিন্তু তারা আবার চায় যে তাদের অনেক মানে কমফোর্টেবল চায়, ওয়ার্ক লাইফ ব্যালেন্স চায়, সবকিছু চায়, এই হলো ঘটনা। তো এটা আসলে মাইন্ডসেটটা প্রথমে বদলাইতে হবে, নাম্বার ওয়ান থিং, মাইন্ডসেট বদলাইতে হবে। রিস্ক এই রিস্ক হচ্ছে নেওয়ার যে অবস্থা। মাইন্ডসেটটা, ওইটা আসলে গ্রো করে না। এটা তো আসলে আমরা অনেক আগে থেকেই সেই ব্রিটিশদের থেকেই তো আমাদের আসলে এভাবে আমরা আসছি। হ্যাঁ, নট অনলি আমাদের এডুকেশনের এখন অবস্থা। উপমহাদেশে আমি পরে স্টাডি করে দেখলাম যে উপমহাদেশে ব্রিটিশরা আসার আগে বি বিজনেস ছিল, সবাই বি হ্যাঁ, বিজনেস বিটুবি করতো। ধরো বিজনেস করতো। একজনের চাল আছে, ওই আরেকজনের কাছ থেকে শাক কিনে নিয়ে আসতো, এরকম এরকম অবস্থা। এবং
আফগানিস্তান কাবুল থেকে মানুষ হাইটা আইসা কাফেলা আইসা এদিকে বিজনেস করতে। ইভেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে 6-7 বছর বয়স থেকে কাফেলার সাথে যাতায়াত করছে, বিজনেস কাফেলা, যেটা বিজনেস। আগে সারা পৃথিবীতে এটাই সিস্টেম হ্যাঁ থাকতো। হ্যাঁ হ্যাঁ। তারপরে ব্রিটিশরা এসে দেখলো আমার কেরানি লাগবে, আমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালাইতে হবে, আমার কর্মী লাগবে, এই লাগবে সেই লাগবে, তো এগুলো হচ্ছে তারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে আস্তে আস্তে এইভাবে। আর রিক্সটা ভাই নিবে কেমনে? তুমি আর আমি যে পড়ালেখা করছি ক্লাস ওয়ান ওয়ান থেকে, কখনো কি বলছে যে তুমি ফেল করতে পারো, অসুবিধা নাই, না ফেল না করলে না আবার না উঠে দাঁড়ানো যায়? না না আমরা না। শুনছি তুই ফেল করবি মানে? ফেল করবি মানে কি? তুই ফেল করবি মানে কি? বাট ব্যবসায় নামলে ফেল এগেইন, আবার দাঁড়াও, আবার পড়ো, আবার দাঁড়াও, এরকম একটা ব্যাপার ছিল। তো ওই 21 সালের কাহিনীর পরে আমি মাইন্ডসেট নিলাম যে ভাই যাওয়ার হয়েছে, এখন বিজনেস, অমনি বিজনেস করব। এখন তারপর চলতেছে আলহামদুলিল্লাহ। এখন লিস্ট মানে চাকরি বাকরি করার চেয়ে শান্তিতে আছি, বোথ ফিনান্সিয়ালি এন্ড সব মিলে। এটা হলো বড় কথা, আর কোনো কথা নেই। সামনে আরো রাস্তা আছে, আল্লাহ ভরসা। বুঝতে পারছো? উম, যাই হোক, তাহলে আর ভাইয়া আল্লাহর রহমতে তো ব্যবসা ভালোই চলছে, দোয়া করি আরো বেশি বেশি আপনার ব্যবসা হোক। তো ইনশাল্লাহ এখনো অনেক মানে বড়, অনেক কিছু, অনেক দূরে যাওয়ার বাকি, অনেক পথ, কারণ আমাদের সেক্টরে অনেক বড় বড় জায়ান্টস আছে। সো তাদের অর্ধেকও যদি হইতে পারি তাও আলহামদুলিল্লাহ। এখন আসলে বিজনেস অপারেশনটা তাহলে কিভাবে চলছে? ফিজিক্যাল শপ তো আছে আমি জানি, ফেসবুকেও চলছে, মেইনলি কোনটা বেশি চলছে, এফ কমার্সটা নাকি শপটা, নাকি বোথ কম্বাইন্ড যেটা আছে এটাই বেস্ট? এখন আসলে কি, মানে মানুষ অনলাইনে ডেলিভারি নিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ হচ্ছে যে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে 50 টাকা। মানে আমাদের যেসব প্রোডাক্ট এগুলো পাতলা, তো 50 টাকা, 50 থেকে 60 টাকা ওয়েট বেশি হইলে। ঢাকার বাইরে 100 টাকা, 100 থেকে 110 টাকা। একদম গ্রামে, ওই যে গ্রামের বাজার পর্যন্ত দিয়ে আসে আর কি। তো এরকম। তো মানুষ আসলে এখন ঢাকায় বাসা থেকে বেরোলেই তো 100 টাকা নাই, 100 তো টাকা নেয় মা- সেটাই। মানুষ চিন্তা করে যে আমি অনলাইনে অর্ডার দিই, আমি পেয়ে যাই আর কি। আর আবার হচ্ছে ইনস্ট্যান্ট ডেলিভারি সার্ভিসও আছে। তো সব মিলে মানুষ অনলাইনেই প্রোডাক্টটা নিচ্ছে বেশি। কালকে রাত 10টা বাজে আমাদের ড্যাফোডিলের এক বড় ভাই, ওনার ইনস্ট্যান্ট একটা ওয়াচ লাগবে। তো এটা কালকে রাত 11টার মধ্যেই আমি ওনাকে পাঠাও, কুরিয়া পার্সেলের মাধ্যমে পাঠিয়ে দিছি। তো অনলাইনেই যাচ্ছে। এবং আমাদের অপারেশনস বলতে, আমাদের এখন টিম হইছে, এখন মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট এর ব্যাপারটা আমি চিন্তা করি, আমি দেখি। আর প্রোডাক্টের যে মানে অর্ডার প্রসেসিং, প্রোডাক্ট কাস্টমার মানে কুরিয়ার টুরিয়ার এভরিথিং, ওটার জন্য আলাদা এখন টিম আছে, ওইটা ওরা দেখে। আর আমি অফলাইন শপে বসি, আর হচ্ছে যে বিজনেস ডেভেলপমেন্ট এন্ড অনলাইন মার্কেটিংটা আমি করি আর কি। সামনে হয়তো বা আস্তে আস্তে মানে আরো অনেক কিছু হইতে পারে। প্রথমে সব আমি একাই করতাম। প্রথমে মানে দোকান ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সাপ্লায়ারদের পিছে দৌড়ানো, সবকিছু এভরিথিং, কুরিয়ারও আমি করতাম। ইভেন অনেক কাস্টমারকে পার্সোনালি আমি ডেলিভারি করে দিয়ে আসছি, ঠিক আছে। ডেলিভারি ম্যানও ছিলাম প্রথম না, দিকে। শুরু থেকে আসলে এভাবেই তো না করলে সবকিছু তো আসলে পসিবল না। শুরু থেকে তো নিজেকেই হ্যাঁ, সবকিছু দেখতে হয়, আস্তে আস্তে জিনিসটা যখন বড় হবে তখন এই যে এখন কতগুলো উইং আপনার হয়ে গেছে, ডেলিভারিটা হ্যাঁ। একটা টিম দেখছে, তারপরে আমি মনে করি মানে প্রথম দিকে একটু ক্যাপিটাল কম থাকা, রিসোর্স কম থাকাই ভালো, কারণ এতে করে হচ্ছে যে লসের পরিমাণ কম হয়। এক্সপেরিমেন্ট, ধরো যে তোমার কাছে অনেক টাকা আছে, যেমন আমাদের মার্কেটে এক আঙ্কেল, উনি বিদেশি টাকা, উনি অনেক বছর বিদেশে ছিলেন। হ্যাঁ হ্যাঁ সো উনি প্রথমে অনেক ক্যাপিটাল নিয়ে নেমে মার্কেটে সবাই বিরিয়ানি টিরানি খাওয়ায় ওইভাবে দোকান উদ্বোধন করার পরে এখন 5-7 লাখ টাকা লস দিয়েও উনি আমাদের মার্কেটেই অন্য অন্য আরেকটা প্লেসমেন্টে চলে গেছে। বাট আমার মনে হয় যে উনার যদি প্রথমে টাকাটা কম থাকতো, তাহলে উনি ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড় হইতে পারতো। উনি বড় থেকে শুরু করে আস্তে আস্তে এখন ছোট হয়ে গেছে আর কি। তো হুম। আমার মনে হয় যে টাকা প্রথমে যাদের টাকা ক্যাপিটাল নাই কম। তাদেরই আসলে অপরচুনিটি বেশি। আমরা সবাই সবসময় মনে করি যে আমার টাকা নাই, আমি ব্যবসা করতে পারছি না, এটা নাই ওইটা নাই হ্যাঁ, ওটা নাই। এটা না করে আমার যেটা আছে সেটা নিয়েই আমার মনে হয় শুরু করা উচিত, যে যার যা আছে সেটা নিয়েই সেটাই। নেমে নেমে পড়া উচিত আসলে। কি নাই সেটা হ্যাঁ, নিয়ে, তো হ্যাঁ। সেটা তো নাই আমার কাছে, তো সেটা নিয়ে চিন্তা না করে আমার কাছে যেটা আছে উল্টা সেটা নিয়ে। টাকা
উল্টা টাকা মানে প্রথম দিকে বেশি ক্যাপিটাল থাকলে উল্টা পাল্টা জায়গায় খরচ হয় বেশি, এই হচ্ছে ব্যাপারটা। তো আর এইভাবেই চলছে আল্লাহ ভরসা। এখন আর অনলাইনে সব প্রোডাক্ট অনলাইনে যায়, ফেসবুকে এফ কমার্স এর ব্যাপারটা যেটা হচ্ছে, ফেসবুকে আমরা পেজে খুবই অ্যাক্টিভ থাকি, পেজে আমি অ্যাক্টিভ থাকি দিন রাত, যতক্ষণ মানে যতক্ষণ জেগে জেগে থাকি ততক্ষণই আমি পেজে অ্যাক্টিভ থাকি। আর অনলাইনের মার্কেটিংটার ব্যাপার হচ্ছে যে ফেসবুক তার প্রতিনিয়ত তার সিস্টেম পরিবর্তন করে। তো ওই ওই জায়গায় আপডেটেড থাকতে হয় যে ফেসবুক আসলে এখন কি চাচ্ছে। যেমন এক হুম, সময় একটা স্ট্যাটাস দিলেই প্রচুর রিচ দিত, এখন কিন্তু ফেসবুক হুম, স্ট্যাটাস রিচ দেয় না, দেয় ফেসবুক না, এখন হচ্ছে রিলস রে খুব রিচ দিতেছে রিচ খুব বেশি। দিতেছে। হ্যাঁ, হ্যাঁ। তো অনেকে আছে যে বুস্ট করে সেল পায় না, বাট ব্যাপারটা হচ্ছে যে ফেসবুক হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের মতো, তার মন আগে বুঝতে হবে, ঠিক আছে? তারপরে ফেসবুক থেকে আস্তে আস্তে সেল জেনারেট হয়, বাট সেল জেনারেটের পিছনে বিভিন্ন কারণ আছে, মানে সিস্টেম আছে। যেমন তাড়াতাড়ি রিপ্লাই দেওয়া, প্রোডাক্টের অ্যাট্রাকটিভ ছবি, তারপর হচ্ছে প্রোডাক্টটা মার্কেটে কত চলছে ওইরকম একটা আকর্ষণীয় প্রাইস দেওয়া, আবার হচ্ছে যে কাস্টমারের সাথে কমিউনিকেশন করা যে আপনি অমুক দিন এতটার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন, এইভাবে শিওরলি বললে কাস্টমাররা খুব খুশি থাকে। হ্যাঁ, বাংলাদেশে একটা কনফিডেন্টটা গ্রো করা ক্লায়েন্টের সাথে, যে সে আসলেই পাচ্ছে। কারণ আমরা বাংলাদেশে এই ট্রেন্ডটা তো এখনো মানে আপরাইজিং আর কি। বাংলাদেশের মানুষ হচ্ছে অসৎ, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাংলাদেশের মানুষ হলো অসৎ। এখন এত পরিমাণ মানে অসৎ মানুষ তো চারিদিকে, কেউ কাউকে বিশ্বাসই করে না। বিশ্বাসই করে না আসলেই। আল্লাহর রহমতে আমার কাস্টমাররা আমাকে এমন বিশ্বাস করে যে ওই কিছুদিন আগে একটা পোস্ট দেখছো মনে হয়, যে ওই যে আইফোনের টাকা বিদেশ থেকে অ্যাডভান্স করে দিছে 1,03,000 টাকা। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি তো এটা। হ্যাঁ হ্যাঁ, পরে ওইটা এখন একটা কাস্টমার কি পরিমাণ উনি প্রোডাক্ট নিতে নিতে উনার সাথে উনি মানে বিশ্বাস করছেন আমাকে। সো এরকম বিশ্বাস করে। এখন হচ্ছে যে এগুলো আসলে অর্জন করতে হয়, হ্যাঁ, এগুলা একদিনে আসে না। কাস্টমারের সাথে ভালো কমিউনিকেশন, কাস্টমারকে অরিজিনাল প্রোডাক্ট দেওয়া, ইট ক্যান বি এনিথিং। হ্যাঁ, আমাদের এই গ্যাজেট যে তাই না, এটা জার্সির বিজনেস হইতে পারে, এটা কাপড় চোপড়ের বিজনেস হইতে পারে, মানে সব ব্যবসায় ই কমার্স সে মানে পলিসি সেম। অনেকে বলে যে এত টাকায় পেয়ে যাচ্ছেন 4টা প্যান্ট। এখন 4টা প্যান্ট মানে এমন 4টা প্যান্ট যে ফুটপাথ থেকে যদি দেখে কিনতো তাও কিনতো না ওই 4টা প্যান্ট। তো হচ্ছে বাংলাদেশে অনেকে ট্রাস্ট ইস্যু আছে, সো এইগুলো আসলে আমাদেরও ফেস করতে হয়। অন্যদের মানে অন্যরা ট্রাস্ট ভাঙে, তো আমাদের আবার ট্রাস্ট পাইতে হলে একটু এক্সট্রা এফোর্ট দিতে হয়। যেমন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি কিন্তু প্রথম থেকেই মানে আমার বিজনেস যে প্ল্যান ছিল সব কিন্তু একদম ডে ওয়ান থেকে নিছে, এটা একটা মানে প্লাস রিস্ক ছিল। পয়েন্ট। হ্যাঁ, তো হ্যাঁ। হ্যাঁ, এটা রিস্কও ছিল যে ধরো যে যদি 6 মাস, আমার প্রথমে সাইকোলজিটা ছিল যে মার্কেটে 6 মাসের টাকা অ্যাডভান্স দিছি, হ্যাঁ। 6 মাস দেখবো, 6 মাস যদি টিকতে না পারি তাইলে বাদ, এরকম। আচ্ছা, আচ্ছা। বাট দোকান নেওয়ার প্ল্যানটা ছিল যে দোকান থাকলে মানুষ একটু বিশ্বাস হ্যাঁ, পায়, হ্যাঁ, আমিও একটা ট্রাস্টের ব্যাপারটা। আহ আমি একটু ফর্মালি কাজ করতে পারি, বাসায় কাজ করলে ফর্মাল হয় না, বাসা তো বাসাই, বাসা তো ঠিক বাসাই। আছে? হ্যাঁ। হ্যাঁ, আর হচ্ছে সাপ্লায়াররাও খুব মানে দোকান থাকলেও একটু প্রফেশনাল ভাবে নেয়, নইলে ভাবে সাপ্লায়াররা ভাবে যে কয়দিন বিজনেস করবে। কারণ যারা ইম্পোর্টার তারা হচ্ছে যে লং টাইম প্ল্যানিং নিয়ে তারা কিন্তু ই করে যে বিজনেস ওনার কাছ করে। থেকে আমি 1 বছর পরে ওনার কাছ থেকে আমি কত টাকা প্রফিট পাবো, এরকম একটা চিন্তা করে তারা সেটাই। কিন্তু ইয়ে করে। তো তারপর ওই যে ক্রেডিটে এই মাল জন্য টাল নেয়ার ব্যাপারটা, তখন কিন্তু ট্রাস্টটা অনেক বাড়ে আর কি, ইম্পোর্টারের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট নেওয়ার দোকান ক্ষেত্রে। দোকান থাকলে তারপরে আস্তে আস্তেই করে, যদি বলে যে দোকান নাই তখন হুম। তারা অন্যভাবে দেখে। আবার দোকানের অনেক অনেক সুবিধা আছে, যেমন মোবাইল সেলিং এর ক্ষেত্রে দোকানটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, মোবাইল মোবাইল হচ্ছে সেলিং এর মানুষ ক্ষেত্রে এই যে অ্যাক্সেসরিজ দেখা যাচ্ছে, টুকটাক অ্যাক্সেসরিজ মানুষ নেয়। ডেলিভারি আহ, নেয়, হ্যাঁ। কিন্তু এক্সপেন্সিভ প্রোডাক্ট, ঘড়ি ঘড়ি পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার উপরের হ্যাঁ, রেঞ্জের কিন্তু প্রোডাক্টে গেলে মোবাইলটা বলা ডেলিভারি যায় না। হয়ও না, আর মোবাইল হচ্ছে ডেলিভারি হয় বাট হচ্ছে খুব কম হয়। আর মোবাইলটা তো হচ্ছে যে আমরা ওই মার্কেট না থাকলে মোবাইল সেল করা যায় না, সেল সোজা করা কথা, যায় সত্যি না। কথা। সো এগুলোর জন্য আছে। আর অনেকে বলে যে ভাইয়া বুস্ট করে অর্ডার পাই না, মানে আমি বিভিন্ন গ্রুপে দেখি, আমাকে বলে না, বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে ওই হুম। কমার্স এর, তো ওখানে অনেকে লেখে যে ভাই $10 বুস্ট দিছি অর্ডার পাই নাই, ইত্যাদি ইত্যাদি।
তো শুধু বুস্ট করে প্রোডাক্টের ছবি একটা দিয়ে অর্ডার ইনবক্স এগুলা না, মানে অনেক রিসার্চ করতে হবে, মানে কন্টেন্টটা কেমন, আমার প্রোডাক্টটা মানে আমি মাসের কত তারিখে পোস্টটা দিচ্ছি। যেমন আমি যদি 20 তারিখের পরে একটা প্রিমিয়াম প্রোডাক্টের পোস্ট দেই, সেটা তো হবে না, কারণ হবে না। স্যালারি টাকা নাই মানুষের কাছে, ঠিক আছে? মানুষ এইসব প্রোডাক্ট কখন কিনে, যে যখন হচ্ছে যে পকেটে টাকা থাকে, টাকা স্যালারি থাকে, টালারি পায়, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, বুঝো না, স্বাভাবিক। মাথাটার পকেটটা গরম থাকে, গরম তখন থাকে হচ্ছে তখন। অর্ডার করে। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে কাস্টমারের সাইকোলজি বুঝে তারপর ওইভাবে পোস্ট করলে, বুস্টিং করলো সেল আসে, এমনিও সেল আসে, এটা হচ্ছে মেন কথা, বুঝছো? তো এগুলো আসলে মাথায় রাখা উচিত, যে কোনো প্রোডাক্টই হোক আর কি, তো শুধু গ্যাজেট না, মানে সবকিছুই। ভাইয়া, তাহলে মিউজিক আর আপনার বিজনেস লাইফ এটা কিভাবে আপনি ব্যালেন্স করছেন? মিউজিক এন্ড বিজনেস লাইফ, আসলে আমার বিজনেসে নামার পিছনে অন্যতম আরেকটা কারণ ছিল যে মানে মিউজিক করতে পারা। যেমন আমি 1.5 বছর বিভিন্ন জায়গায়, মানে ভার্সিটি থেকে বের হওয়ার পরে 1.5 বছর হুম, চাকরি করছি, দুইটা চাকরি করছি প্রপারলি, তো দুইটা 1.5 বছর ছিল। তো দেখা যেত যে চাকরিরত অবস্থায় আমি আসলে মিউজিক করতেই পারতাম না, হ্যাঁ, মানে যে যে পরিমাণ ট্রাফিক জ্যাম ফেলে যাওয়া আসা করা লাগে, তারপর হ্যাঁ হ্যাঁ হচ্ছে এই ওই তারপর অফিসের একটা প্রেশার, ইত্যাদি ইত্যাদি নানান রকম। এখন মাথাটা ফ্রি না থাকলে আসলে মিউজিক করা যায় না। তো হ্যাঁ, আমার এটা বিজনেসে নামার অনেকগুলা কারণের মধ্যে একটু ফ্লেক্সিবিলিটি তো চাইছি সারা জীবন। And আমি একটু ফর্মাল, মানে ইনফর্মাল থাকতে চাই, ফর্মাল ড্রেসই আমার ভালো লাগে না, সত্যি কথা যেটা, এটা আমি ফেসবুকে পোস্টও দিছি এইসব ব্যাপারে। তো এই মিউজিকের জন্যই বলতে গেলে বিজনেসে নামা, মিউজিকটা প্রপারলি যাতে করতে পারি। ধরো রাত্রেবেলা একটা গান নিয়ে, কম্পোজিশন নিয়ে বসলাম, পরের দিন যদি মানে আমার রাতে যদি মাথায় থাকে যে কালকে আমার 8:30টায় বের হতে হবে, সকালে জাম খেতে হবে, 9টার মধ্যে 10টার মধ্যে আমার অফিসে থাকতে হবে, তো তখন দেখা যায় যে আমার এমন হয়েছে যে গিটার টিটার ফালারে ঘুমায় হ্যাঁ ঘুমায় হ্যাঁ পড়ছি। হ্যাঁ, এটা স্বাভাবিক। সো এখন মিউজিক ওইভাবে ব্যালেন্স হচ্ছে আমার, প্রতিদিন রাত্রে 12টা থেকে 2টা 2:30 পর্যন্ত প্র্যাকটিস করার টাইম। এছাড়া ব্যান্ডও অ্যাক্টিভ, আমরা আবার অ্যাক্টিভ হচ্ছি, সামনে গান টান আছে। সো বিজনেস করলে একটু ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় আমার মনে হ্যাঁ, হয়, আমাদের তারপরও। আমাদের এই প্রোগ্রামটাও তো একটু পিছায় গেল আর কি। আপনার একটা প্রোগ্রাম ছিল, কনসার্ট ছিল এই যে এই মাসের হ্যাঁ, হ্যাঁ। শুরুতে, ওটা ওটা কেমন হলো, ওটা সম্পর্কে যদি বলেন লাস্ট। আচ্ছা আচ্ছা, ওই ওই কনসার্টটা হচ্ছে আমরা ইউনিভার্সিটির নিরাপত্তার ইস্যুর কারণে আমরা গেছি, বাট আমরা করতে পারি নাই। ও তো আচ্ছা ওই আচ্ছা জায়গায় আচ্ছা। একটু, হ্যাঁ, ইদানিং একটু সব জায়গায় গ্যাঞ্জাম হচ্ছে, তো স্টুডেন্টদের মধ্যে একটা মারামারি লেগে গেছিল, তারপর অথরিটি সেই মানে অনুষ্ঠান আমাদের করতে দেয় নাই, বাট আমরা ওইখানে গিয়েছি, যাওয়ার পরে স্টেজে উঠতে পারি না, একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আর কি, সত্যি কথা যেটা। যাক, এখন আসলে সব দিকেই তো যে অবস্থা আসলে আহ, একটু তো ঝামেলায় আছে। এখন হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই মিউজিক, জব করে মিউজিক করাটা প্রেশারটা কি, মিউজিক কাইন্ড অফ রিসার্চের মতো ব্যাপার স্যাপার। তো ধরো যে মাঝে মাঝে এমন সময় আছে যে সারা রাত গিটার প্র্যাকটিস করতে মন চায়, তো ওই টাইম গুলাতে আসলে নতুন নতুন ক্রিয়েশন আছে, তো ওই টাইমে যদি মাথায় থাকে যে আবার পরের দিন একটু অফিসে যাইতে হবে। বিজনেসে একটা সুবিধা আছে যে টাইমের ফ্লেক্সিবিলিটিটা নিজের হাতে আর কি, নিজের হাতে, এটা একটা সুবিধা। নিজের প্যাশনকে, বাট ড্রিমকে ফলো করার জন্য এটা একটা ফ্লেক্সিবিলিটি আমাদেরকে দিচ্ছে আর কি। হ্যাঁ, টাইমের কন্ট্রোলটা নিজের হাতে সবসময়। বাট যদি মানে এখন এক একজনের লাইফ স্টাইল এক এক রকম, যে যেভাবে করতে পারে। তো আচ্ছা, এই তো। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আর কি, যে বিজনেস আমাদেরকে হ্যাঁ, দিচ্ছে টাইমের ফ্লেক্সিবিলিটি, আর জব হ্যাঁ। দিচ্ছে আমাদের সিকিউরিটি। তো হুম। আপনি কোনটা প্রিফার করেন, বা আমি যদি বলি যে চাকরি ভার্সেস বিজনেস, তো এটা সম্পর্কে একটু বলেন আপনি। এইটা হচ্ছে ভাই, এটা তো অনেক বড় একটা কোশ্চেন। আসলে আমি এখন অত বড় আমি নিজেই হইতে পারি নাই মনে হয় এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য, বাট এখন আমি যেটা মনে করি যে দুইটা, মানে বর্তমানে ফেসবুকে যেটা চলছে যে অমুক চাকরি ছেড়ে তমুক হয়ে গেলেন, হ্যাঁ, অমুক ঝালমুড়িওয়ালা লাখ টাকা ঝালমুড়ি বেচে ইনকাম করতেছে, এইগুলা আসলে সবকিছু ভোকাস, সত্যি কথা যেটা। যেমন
আমাদের এয়ারপোর্টের ওদিকে মাঝখানে রাজা মামার চা হেভি হিট। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ, গত হচ্ছে যে এক দেড় বছর আগে খুব সম্ভবত। এক 1.5 বছর আগে, তারপরে এখন কি হলো, রেলওয়ে পুলিশ সবাই লাথি মেরে ভাগায় দিছে, শেষ। তো এখন হচ্ছে ফেসবুকের আসলে কোনো কিছু দেখে বিশ্বাস করে লাভ নাই, বাট দুইটাই আসলে ভালো আমার মনে হয়। দুইটাই দুইটাই দুই ধরনের ক্যারিয়ার, এবং দুইটার সাথে দুইটারই মানে দরকার আছে সমাজের জন্য। একটা বিজনেস বড় হইতে একটা টিমের প্রয়োজন হয়, ওই টিমে যারা চাকরি করে তারা কিন্তু ওই বিজনেসের অংশ, এবং তারা কিন্তু চাকরিজীবী, মানে চাকরিজীবীরাই বিজনেসকে বড় করে। আবার বিজনেসকে বড় করে। আবার চাকরিজীবীরা না থাকলে হচ্ছে ব্যবসাও নাই। সো একটা একটার সাথে আসলে পুরা সোসাইটিটাই হচ্ছে একটা স্ট্রাকচার। বাট এখানে এখন আমি বলবো যে এটা এক একজনের পার্সোনালিটির উপরে নির্ভর হ্যাঁ করে। হ্যাঁ, হ্যাঁ, ব্যক্তির উপরে। বিজনেসে যে একদম শান্তি অশান্তি এমন কিছু না। হ্যাঁ, না না। এইখানে স্ট্রাগল 10 গুণ বেশি আমার মনে হয়। কারণ একটা জব করতে গেলে অফিসে দেখা যায় যে টিমের কাছ থেকে হেল্প পাওয়া যায়, উপরে হয়তো বা একজন অভিজ্ঞ একজন বস থাকে, বস একটু তাকে প্ল্যানিং দেয়, ইয়ে করে। বিজনেসে হচ্ছে যে অকুল দরিয়া, ঠিক আছে। হ্যাঁ, মানে আমারই নিজেরই অনেক সময় মনে হয়েছে যে আমি কই আইসা পড়লাম। না তো জব আর বিজনেসের মধ্যে হচ্ছে যে আমি মনে করি যে যার পার্সোনালিটি যেমন, যার পার্সোনালিটির সাথে যেটা যায়। কিছু মানুষ আছে যারা জবে খুব ভালো করতেছে তারা, এবং তাদের স্যালারিও ভালো, সবই ভালো। আবার কিছু মানুষ আছে যারা বিজনেসে ভালো করতেছে, তারা আবার জব করতে গেলে দেখা যাবে যে অফিসে টাইম মতো যাইতেই পারে না। যাইতেই পারে না। ঠিক আছে, তো এক একটা এক এক রকম স্ট্রাগল আছে, ধৈর্য আমার ধরতে হয়। আর আর আমার এখানে একটা একটা ব্যাপার হ্যাঁ আছে, হ্যাঁ। সেটা আমি বলি। সেটা হচ্ছে যে আপনার পার্সোনালিটিটা যদি এরকম থাকে যে আপনার মানে ইনকাম নিয়ে ধরেন যে চিন্তা নিতে পারতেছেন না, যে আমি টাকার টেনশন নিতে পারি না, তাহলে আপনি বিজনেস করা উচিত না। আপনি জব হুম করতে হুম পারেন, হুম। তাহলে মাস শেষে একটা ইনকামটা ফিক্স, মাসের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন পাবেন। তবে আপনি যদি বিজনেস যদি করতে চান, যদি টাকার প্রেশার নিতে পারেন, ধরেন একদিন অনেক টাকা প্রফিট হবে, আরেক দিন দেখা যাবে যে 0 টাকা প্রফিট, হুম 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 হুম। এরকম আছে। সো এটা যারা নিতে পারবেন প্রেসার, তারা হচ্ছে যে বিজনেস আসতে পারেন। আর যারা হচ্ছে যে টাকার টেনশন নিতে চান না, একটা ফ্লেক্সিবল লাইফ চান, একটা নির্দিষ্ট টাইম ডিউটি টাইম চান, এরপরে তারা জব করতে পারেন। বিজনেসে কোনো ডিউটির কোনো নির্দিষ্ট টাইম নেই। আমি আমার নির্দিষ্ট কোনো টাইম মামাতো নেই। ভাইয়ের বিয়া খাইতে গেছি, বুঝছো, মজার কাহিনী বলি। বিয়া খাইতে গেছি, তো আমার এখানে তো প্যাকিং করার টিম আছে। এখন ডান হাত দিয়ে পোলাও খাচ্ছি, বাম হাত দিয়ে অর্ডার নিতেছি মোবাইলের মধ্যে, ঠিক আছে। সো সো মানে পরে আমার আত্মীয় স্বজন বসে ছিল, তখন বলতেছে তুমি এটা চাকরি করলে এত প্রেশার নেওয়া লাগতো না। সো যাই হোক, ওটা ওনারা ওনার জায়গা থেকে বলছে। তো আমি ডান হাত দিয়ে পোলাও খাচ্ছি, বাম হাত দিয়ে অর্ডার নিচ্ছি। তো বিজনেসে কোনো ফিক্সড ওয়ার্কিং আওয়ার নাই। সো এগুলা যারা মাথায় নিয়ে তারপর হচ্ছে যে প্রফেশনটা চুজ করা উচিত, আমি আসলে কি চাই, এটা হলো মেন ঘটনা। তো আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। নতুনদের জন্য যারা এখন দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ারে আছে, থার্ড ইয়ারে আছে, বিবিএ বিবিএ তে পড়ছে, বা যে কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা পর্যায়ে আছে, যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছে, তারা কিছু শুরু করতে চাচ্ছে, ফেসবুক হোক বা ছোট করে যেটাই হোক, তাদের জন্য আপনার কি ধরনের পরামর্শ থাকবে? আপনি তাদেরকে কি বলতে চান? নতুনদের জন্য আসলে আমি মানে আমাদের 4 বছর পূর্তি হবে ডিসেম্বরের 1 তারিখ। সো এই 4 বছর আমি যা শিখছি এগুলাই আমি বলতে পারি। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে বই পড়তে হবে বেশি। যেমন চাকরির জন্য কি করতে হবে এটা আমি জানি না, কারণ আমার এমনি চাকরি হয়ে গেছিল, সো ওগুলা স্ট্রাগল হইতে হয় নাই। সো আর হচ্ছে বিজনেসে নামতে হলে প্রথমত হচ্ছে নেটওয়ার্কিং বানাইতে হবে, নাম্বার 1। প্রচুর নেটওয়ার্কিং। আমাদের ইউনিভার্সিটি গ্রাজুয়েটদের একটা প্রবলেম আছে যে তাদের হচ্ছে, ভাই তোমরা মাইন্ড করো না, তাদের হচ্ছে চামড়া মোটা, সত্যি কথা। মানে এটা কেউ মাইন্ড করলে আমার কিছু করার নাই, বাট তাদের হচ্ছে যে আমি তো অমুক ইউনিভার্সিটিতে পড়ি, আমি ঝালমুড়িওয়ালার সাথে কেন কথা বলবো, হ্যাঁ, বা আমি অমুক তমুকের সাথে কেন কথা বলবো। ভাই বিজনেসে নামতে হইলে সবার সাথে খাতির থাকতে হবে, এভরিবডি। হ্যাঁ, একজন মানে ধরো যে ঝালমুড়ি বিক্রি করে, ওনার কাছ থেকেও শিকার আছে, ওনার নেটওয়ার্কও কাজে লাগতে পারে। আমার লাগছে, হ্যাঁ, আমি প্রথমে ওই দোকানের জন্য ব্যাগ কিনবো, টিস্যু ব্যাগ, তো এগুলা কই থেকে কিনবো জানি না। পরে আমাদের মার্কেটের নিচে এক মামা আছে, ঝালমুড়ি খাই,
ঝালমুড়ি খাইতে খাইতে ওনারা জিজ্ঞেস করলাম, উনি আমার দোকানের লোকেশন দিয়ে দিছে, টঙ্গী বাজার অমুক জায়গায় পাওয়া যায়। না সো এইটাই এইভাবে এইটাই নেটওয়ার্কিং বিল্ড আপ করতে হবে। তো আমাদের গ্রাজুয়েটদের সর্বপ্রথম বিজনেসে নামতে হইলে ভাই ভিতরের যে ইগো, ইগো ফালাই দিতে হবে। ইগো ইজ দ্য নাম্বার ওয়ান এনিমি, হ্যাঁ, বিজনেস করতে গেলে কোনো ইগো থাকা যাবে না। সবার সাথে ভালো নেটওয়ার্কিং থাকতে হবে সবার। আর এটা হলো একটা ব্যাপার। আহ, প্রচুর ধৈর্য থাকতে হবে। নাম্বার টু, প্রচুর ধৈর্য। মানে বিজনেসে এমন এমন সময় আসবে যে আকাশ ভেঙে পড়বে মাথার উপরে। আকাশ মানে মনে হবে যে মাটিটা একটু ফাঁকা হোক, আমি মরে যাই, এরকম ব্যাপার স্যাপার। ঠিক আছে। সো ওই টাইম গুলা ট্যাকেল দেওয়ার জন্য অনেক ধৈর্য থাকতে হবে। ঠিক আছে, অনেক ধৈর্য লাগে, লেগে থাকতে হয়। বিজনেস ইজ এ টেস্ট ম্যাচ আমার মতে। মানে বাংলাদেশে অনেক মানুষ বিজনেসটা T20 ভাবে, এই জন্য বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠান তৈরি হয় না। 2 বছরের মধ্যে অনেকে লস্টসকে বাদ দেয়, এই T20 খেলে এই জন্যই পারে না। বিজনেস হচ্ছে টেস্ট ম্যাচ। বাউন্সার আসবে, বাউন্সার ছেড়ে দিতে হবে, খারাপ বল আসবে, ছক্কা পিটাইতে হবে, পিছে থাকতে হবে। এটা হলো মেন কথা। রাহুল দ্রাবিড় আর ওই যে ভিভিএস লক্ষ্মণের মতো পিছে থাকতে হবে। পিছে ঠিক আছে, থাকতে হবে। এটা হচ্ছে এটার মানে হচ্ছে যে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। সো ইয়াং যারা আছে তারা ধৈর্যটা কাল্টিভেট কেমনে করতে পারো? ভার্সিটির যে পড়ালেখা, এটা তোমার ধৈর্য জীবনও দিবে না। এটা দুদাই। এটা হচ্ছে যে পরীক্ষা আসবে, পাশ করবে, এই সেই। ধৈর্য আসবে হচ্ছে ক্লাব করলে, ইভেন্ট নামাইলে। আমার নেটওয়ার্কিং ধৈর্য সব ওইখান থেকে তৈরি হয়েছে। আমি কিন্তু প্রচুর অধৈর্য বদমেজাজি টাইপ মানুষ ছিলাম আগে। ঠিক আছে, সত্যি কথা। সো ওই যে অনুষ্ঠান করতে যে নানান রকম মানুষ, নানান মানে ইয়া, ধরো এক ছোট ভাইরে কাপড় কিনতে পাঠাইছো, ওই ছোট ভাইয়ের খবর নাই, ফোন ধরতেছে না। ঠিক আছে। তো এরকম এরকম এই ধৈর্য গুলা কাল্টিভেট হবে ভার্সিটির ইভেন্ট গুলা করলে, প্রোগ্রাম করলে, ওই অনুষ্ঠান গুলাতে কাজ করলে, ডিবেটিং ক্লাব, অমুক ক্লাব, তমুক ক্লাব। মানে আমি বলবো যে ভাই 4 বছরে 400 ক্লাব করো ভাই। এটা হলো মেন কথা। 4 বছরে 400 ইভেন্ট করো। 400 ইভেন্টে 400-500 মানুষ পরিচিত হবে। তোমার পোলাপান বিশ্বাসও করতে পারবে না যে পরবর্তীতে ওই মানুষগুলা কই থেকে কই দিয়ে কাজে লাগে। এই যে আমি সবুর খান স্যারের পডকাস্টে ওই দিন দেখলাম, স্যার বললো যে উনার মোবাইলে কয়েক হাজার মানুষের ফোন নাম্বার সেভ আছে। কয়েক হাজার না, 1 লাখের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো ভালো করে দেখছো মনে হয়। তো লাখের কাছাকাছি মানুষের নাম্বার সেভ আছে উনার মতো একটা মানুষের আমি মানে আমি আমি মোবাইলে। তো আসলে চিন্তাই করতে পারি নাই যে যখন বলছে যে গেস করার জন্য, তো আমি ভাবছি কত হইতে পারে, সে এতদিন তো ধরে ব্যবসা করতেছে, 15,000। আমি এরকম হ্যাঁ হ্যাঁ 15-20 হাজার গেস করছি। তো এটা যে হ্যাঁ এত হবে খুব সম্ভবত ওই যে 80,000 বা 1 লাখের কাছাকাছি এরকম, আমারও এক্স্যাক্টলি হ্যাঁ। মনে নাই, এরকম কিছু একটা তো হবে। তো এইগুলো হলো নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং, ধৈর্য, ইগো প্রবলেম থাকা যাবে না। যেমন আমার বিজনেসে আমি ডেলিভারি বয় যারা প্রোডাক্ট পিক করে, তাদের সাথে আমি তাদের চা খাওয়াই, তাদের সাথে আমি মিশি, গল্প করি। এতে করে আমার কি লাভ হয়? ধরো যে রাত্রে বেলা ওর পিক আপ টাইম শেষ হয়ে গেছে, এমন হয়েছে যে ভাই আমার এটা একটু ইমার্জেন্সি, কি পিক করবেন? এমন হয়েছে রাত 9টা 10টার সময় এসে যে ভাই আপনার মাল, অসুবিধা নাই। কেন? কারণ আমি তার সাথে একটা ভালো সম্পর্ক রাখছি। তো আমাদের হ্যাঁ হ্যাঁ। ইউনিভার্সিটি গ্রাজুয়েটরা ভাবে আমি তো হচ্ছে একটা চকচকা ইউনিভার্সিটি, চকচকা ছাত্র, আমি কেন এদের সাথে কথা বলবো? ঠিক আছে। তো এগুলা রাখা যাবে না। আর হচ্ছে কয়টা বললাম, কি কি জানি বললাম। আর হচ্ছে যে ভাই প্রচুর পড়ালেখা করতে হবে, প্রচুর বই পড়তে হবে। হ্যাঁ, যেমন আমি প্রথম বছর ধরা খাইছিলাম কিসের জন্য? আমি মানে ঠেকে ঠেকে শিখতেছিলাম ভাই। এখন জীবন তো একটাই, ঠেকে ঠেকে শিখলে কত দূর, মানে কবে যায় তুমি শিখবা, কবে যায় অ্যাপ্লাই করবা? সো এই জন্য পরে আমি একটা বই কিনলাম, ওই যে বিজনেস ব্লুপ্রিন্ট একটা বই। এই বইটা মানে কোচ কাঞ্চনের, এই বইটা হচ্ছে মানে গোল্ড আর কি বলা চলে বিজনেসম্যানদের, বাংলাদেশি বিজনেসম্যানদের জন্য। বিদেশি অনেক জিনিস কিন্তু বাংলাদেশে অ্যাপ্লাই হয় না, বাট অ্যাপ্লাই উনার হয় না, 16 বছরের অভিজ্ঞতা থেকে বই লেখা। বিদেশি অনেক জিনিস বাংলাদেশের মানুষের সাইকোলজির সাথে মিলে না। মিলে না মিলে না। তো তো এই জন্য বলবো যে যারা ইয়াং, যারা শুরু করতে চায়, তারা হচ্ছে যে বই টই পড়ুক। আপাতত স্টুডেন্ট অবস্থায় বই পড়ো, ক্লাব করো, বন্ধুদের সাথে আড্ডা দাও। বন্ধু বানাইতে হবে ভাই। আমার আমার 80% কাস্টমার এখনো বন্ধু, বন্ধু আর বন্ধু। আমার মানে বন্ধুর অভাব নাই। এই বন্ধুরা কিন্তু প্রথম দিকে একটা কাস্টমার বেজ হচ্ছে বন্ধুরা। বন্ধুরা সাপোর্ট দিবে। বই পড়তে হবে, নলেজ গ্যাদার করতে হবে। ইউটিউবে বিভিন্ন বিদেশি যারা পডকাস্ট করে তাদের ভিডিও টিডিও দেখতে হবে। এই হলো ঘটনা। আর ফাইনালি আরেকটা যেটা জিনিস বলতে চাই, যে
বিজনেসে কোনো শর্টকাট নাই, সো ওই যে কোর্স টোর্স এগুলা, এই যে অমুককে তাবিজ তাবিজ রাতারাতি অমুক তাবিজ হয়ে বলে গেছে, এগুলারে। এই তাবিজ তাবিজ, হ্যাঁ, এইসব তাবিজ টাবিজ থেকে ভাই দূরে থেকে 100 হাত। কারণ একটা ব্যবসা একটা শেপে আসতে 1 বছর লাগে, সত্যি কথা, একদম এটা জীবন থেকে নেওয়া। তো এইসব তাবিজওয়ালারা বলে যে 1 মাসে আমরা এত কোটি টাকার সেল করছি। আরে ভাই, তুমি এত কোটি টাকার সেল করলে তুমি কোর্স বেচতে আইছো কেন? তুমি তুমি সেইটাই তো নিজেই কথা। বেচো, নিজেই বিজনেস করো। সো এই ইয়াংদের আমি এটাই বলতে চাই। আর হচ্ছে যে বিজনেস শেখার জন্য ড্যাফোডিল ইউনিভার্সিটি একটা ভালো জায়গা। নিজেদের ইউনিভার্সিটি বলে বলতেছি না, বাট এটার পরিবেশটাই এমন। আর আরেকটা কাহিনী হচ্ছে যে ফ্যামিলিতে যদি কোনো বিজনেসম্যান থাকে, চাচা মামা বা বাবা, তাদের সাথে একটু বইসা তাদের এক্সপিরিয়েন্সটা আসলে শোনা উচিত। যেটা আমি পাই নাই, এটা আমি পরবর্তীতেই করছি। কিভাবে যে আমি পরে বিভিন্ন বিজনেসম্যানদের সাথে আড্ডা দেওয়া শুরু করছি। বিশ্বাস করবে না, আমার এলাকার এক চটপটিয়ালা আছে, উনার কাছে আমরা গত 10 বছর ধরে আমরা বান্দা কাস্টমার। তো আমার একদিন মনে হলো যে ওর তো একটা সিক্রেট আছে, যে আমরা ওর বান্দা কাস্টমার কেমনে 10 বছর ধরে। পরে দেখলাম যে ও হচ্ছে সবকিছু বেশি বেশি দেয়, চটপটির মধ্যে ডিম বেশি দেয়, একটু এক্সট্রা কেয়ার করে, একটু গেলে ধরো চটপটি জোর করে, মানে চটপটি খাওয়ার পরে আবার একটু দেয়, নেন নেন খান খান। তো এই একটু এক্সট্রা কেয়ারের কারণে কিন্তু আমরা 10 বছর ধরে চটপটি খাইলে তার কাছে আমরা চটপটি খাই। তো ইয়াংদের উচিত, ইয়াংরা হচ্ছে যে মানে দেশি বিজনেসম্যানদের গণে না, খালি ওই কয়েকটা ফেসবুকে আইকনিক ফিগার আছে তাদের গণে। কিন্তু এই যে 400 বছর ধরে যে বাংলাদেশে ব্যবসা চলতেছে, হ্যাঁ, মানে ঢাকা শহরে যে 400 বছর ধরে ব্যবসা চলতেছে, ঢাকা শহরের বিজনেস হিস্টোরি 500-600 বছর, 400 বছরের আগেও ওই যে অনেক আগেও বিজনেস হইতো, ঠিক আছে, নাম মনে নেই, ওই পাল বংশ আরো বিভিন্ন বংশ যারা ছিল তাদের হ্যাঁ সময় হ্যাঁ বিজনেস হ্যাঁ, হতো। ঢাকার ঢাকার ইতিহাস তো তো অনেক পুরাতন। হ্যাঁ, তো তাহলে তখন কি এই যে এইসব নতুন নতুন এই ভিডিও দেখা এদের কাছ থেকে শিখছে, তারা ওয়েল এক্সপিরিয়েন্স, তো তাদের কাছ থেকে শেখা উচিত। ফ্যামিলিতে যে আঙ্কেল যারা বিজনেস করে তাদের কাছ থেকে শেখা উচিত আমি কি করতে পারি। তো এইগুলাই আর কি। সো ইয়াংদের একটু ইগো প্রবলেম নামায় একটু মনে হয় পজিটিভলি সবার কাছ থেকে শেখা উচিত, এইটাই অবস্থা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কেউ ব্যবসা ব্যবসা করতে চাইলে আইসো, চা কফি খাওয়া বলে দেবো না কি করা যায় আমার এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আপনি এত ব্যস্ততার ভিতরেও মানে এতগুলা সময় দিলেন আমাদেরকে। তো আপনাকে খুবই খুবই থ্যাংক ইউ। আর আমার প্রোগ্রামটার ফার্স্ট গেস্ট হওয়ার জন্য আপনাকে আরো বেশি বেশি থ্যাঙ্কস। তো সবাই, আচ্ছা, আপনারা সবাই আমাদের জন্য ধন্যবাদ দোয়া আমাকে। করবেন। আমিও তোমাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ হচ্ছে যে এটা জীবনের প্রথম পডকাস্ট, বাট মনে হলো যে মানে মোটামুটি আমার 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু পারছি শেয়ার করছি, বাট স্টিল লং ওয়ে টু গো। সো আমার গ্যাজেট বাইকিং বিডি এবং সবকিছুর জন্য সবাই দোয়া করবেন, তুমিও দোয়া করো। তো আল্লাহ ভরসা, দেখি কত দূর যাওয়া যায়। ঠিক আছে। আর পডকাস্টের এই আইডিয়াটা নিয়ে আমিও আপনাকে বলেছিলাম যে আসলে আইডিয়াটা কিভাবে আসছে। তো ফার্স্ট গেস্ট আপনাকে করার জন্য একটা রিজন আছে, আমি বলেছিলাম। তো আচ্ছা, তো অডিয়েন্সদের জন্য আমি বলতে চাই যে ভাইয়াকে কেন ফার্স্ট গেস্ট আমি করেছি, সেটার জন্য মেইনলি আমার এই যে আইডিয়াটা, আমি এই যে অনলাইন প্ল্যাটফর্মে পডকাস্ট করছি বা আমার যা আছে, আমি একটু আগে ভিডিওতে আমরা বলছিলাম যে আমার কি নাই, আমার একটা স্টুডিও নাই, আমার মাইক নাই, আমার এটা নাই সেটা নাই, এগুলো নিয়ে আমরা চিন্তা না করে আসলে আমাদের যা আছে সেটা নিয়েই আমরা শুরু করে দিয়েছি। তো ভাইয়ার একটা ফ্রেন্ড আছে, আমার আরেকটা বড় ভাই, উনিও বিজনেসম্যান, ওনার ট্যুর অ্যান্ড ট্রাভেল নিয়ে ওনার ব্যবসা। তো ওনার একটা স্ট্যাটাস আমার সামনে আসলো। তো তখনই কে, আসলে, সজীব ভাই নাকি? হ্যাঁ সজীব ভাই, সজীব ভাইয়ের সজীব ভাই আমাদের সিনিয়র সিনিয়র আচ্ছা ইমিডিয়েট আচ্ছা, সিনিয়র আমি ফ্রেন্ড না? জানি না, যাই হোক, আচ্ছা, সজীব ভাই আমারও বড় ভাই। তো ওনার স্ট্যাটাসটা দেখে আসলে মনে হলো যে আমরা এভাবে শুরু করতে পারি কিনা, আমাদের যা আছে সেটা নিয়ে আমরা যুদ্ধে নেমে পড়তে পারি কিনা। তো ওখান থেকে মেইনলি হ্যাঁ হ্যাঁ, মোটিভেশনটা আসা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রথম পর্ব আমরা আসলে আমাদের কাছে যা আছে সেটা নিয়ে আসলে আমরা শুরু করে দিয়েছি, ইনশাল্লাহ আমরা যেন অনেক দূর যেতে পারি। আপনাদের কাছে সেই আশা এবং দোয়া আমি চাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। এবং ভাইয়ার শপের লোকেশনটা ভাইয়া এখনই বলে দিবে, আমি ডিসক্রিপশনে তো দিয়েই দিব, আর অনলাইন পেজটাও তো মেনশন করা থাকবে। তো অবশ্যই অবশ্যই উত্তরা সাইডে যারা আছেন তারা ভাইয়ার শপটা ভিজিট করে আসবেন।
হ্যাঁ, আমাদের অফলাইন শপ হচ্ছে শপ 20 লেভেল 7 পলওয়েল কার্নেশন শপিং সেন্টার উত্তরা সেক্টর 8, এবং আরো ইজিলি মনে রাখার ব্যাপার হচ্ছে যে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের পাশে একটা বড় মার্কেট আছে, ওইটা 7 তলায়। আর আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই অনলাইনে চলে যায়। সো হচ্ছে যে আমাদের পেজে মেসেজ করলে ডেলিভারি চলে যাবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায়। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই আমাদের সব দোয়া করবেন। আর আপনাদের সবার জন্য শুভকামনা। আপনারা যদি কেউ বিজনেস করতে চান আপনাদেরকে তাহলে কি কি করতে হবে আপনারা তো দেখলেনই, প্রচুর বই পড়তে হবে। তো আজকের মতো ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।